ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তোমাদের আপকামিং ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এক্সামকে টার্গেট করে জিকের উপরে নতুন করে আমাদের আবারও একটি প্র্যাকটিস সেট সিরিজ তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে। তো এই ক্লাসের মাধ্যমে প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় বাছাই করা সেরা 30টি জিকে উইথ এক্সপ্লেনেশন তোমরা পেয়ে যাবে, যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে। এবং তোমাদের পরীক্ষা যেহেতু সামনে রয়েছে, অর্থাৎ হাতে ধরতে পারো প্রায় 1 থেকে 1.5 মাস সময় রয়েছে ডব্লিউপি কনস্টেবল পরীক্ষাকে। তো সেই পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো তোমাদের জন্য অত্যন্ত ফ্রুটফুল হবে এবং প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমাদের অফিসিয়াল যে সমস্ত গ্রুপগুলো রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ, সেখানে যুক্ত থাকবে পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট এবং প্রত্যেকদিন ক্লাস আপডেট পাওয়ার জন্য। চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো এখানে। দেখো প্রথম প্রশ্ন বলছে, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? 1920, 1930, 1935 নাকি 1925? সঠিক উত্তরটা হবে অপশন বি, 1930 সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিলেন। ডিটেলসে যদি আমরা দেখি, দেখো এখানটায় মহাত্মা গান্ধী সম্পর্কে অনেকগুলো আমি ইনফরমেশন দিয়েছি, যেগুলো ডেট সংক্রান্ত। বিশেষ করে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কবে আসেন, এটা অনেকবার পরীক্ষাতে পড়েছে, 1915 সালে। এবং আর একটা এখানে পড়ে এনআরআই ডে, প্রবাসী ভারতীয় দিবস, কোন তারিখে আমরা পালন করি? এটা হচ্ছে মহাত্মা গান্ধী 1915 সালের 9ই জানুয়ারি যখন ভারতে ফিরে এলেন, সেই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আমরা এনআরআই ডে পালন করি, অর্থাৎ 9ই জানুয়ারি। মহাত্মা গান্ধীর চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়? 1917 সালে। চম্পারণ সত্যাগ্রহ কোথায় হয়েছিল? বিহারে হয়েছিল, বিহারের চম্পারণ জেলাতে হয়েছিল। মহাত্মা গান্ধীর অহিংস অসহযোগ আন্দোলন কত সালে হয়? 1920 সালে। মহাত্মা গান্ধী 1924 সালে জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে সভাপতি হয়েছিলেন। মহাত্মা গান্ধী ভারত ছাড়া আন্দোলনের ডাক দিয়েছিলেন 1942 সালের 8ই আগস্ট, এটাও কিন্তু পরীক্ষাতে আসে, ওকে, যেটা আগস্ট আন্দোলন নামে পরিচিত। নেক্সট পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? দেবগিরি, কনৌজ নাকি তাঞ্জোর নাকি পাটলিপুত্র? সঠিক উত্তরটা হবে দেবগিরি, বা যেটা দৌলতাবাদ নামে পরিচিত, অপশন এ হবে সঠিক উত্তর। এরপর আমরা ডিটেলসে দেখে নেব। দেখো মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে ভারতের দাক্ষিণাত্যের দৌলতাবাদে, যেটা দেবগিরি নামেও পরিচিত, স্থানান্তরিত করেন। মোহাম্মদ বিন তুগলক 1327 সালে দৌলতাবাদকে তার দ্বিতীয় রাজধানী করেছিলেন। অর্থাৎ তোমাকে যে স্থান নামকরণ করেছিলেন, মানে কোন জায়গায় দ্বিতীয় রাজধানী হয়েছিল সেটা তো দিতেই পারে, বাট তোমাকে এখানে সালটাও জিজ্ঞেস করতে পারে। 1327 সালে মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। তিনি দিওয়ান ই কোহি নামে পরিচিত কৃষির একটি নতুন বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কৃষকদের কৃষি ঋণ, যেটা হচ্ছে তাকাভি, সেটা প্রদান করেছিলেন। বিখ্যাত পরিব্রাজক এবং মরক্কোর আইনবিদ কে? ইবন বতুতা। কার দরবারে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের দরবারে এসেছিলেন। তাহলে তোমাদের এখান থেকে অ্যাডিশনাল ইনফরমেশনের প্রত্যেকটি পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্রত্যেকে দেখে নাও। নেক্সট পরবর্তী প্রশ্ন, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী, নরসিংহ বর্মন, প্রথম রাজরাজ নাকি তৃতীয় গোবিন্দ? সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন নরসিংহ বর্মন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের এই পল্লব বংশ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন পরীক্ষাতে বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। তো প্রত্যেকে এখানটা ডিটেলসটা দেখে নাও। দেখো পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরমে। মহাবলীপুরমের যে মন্দিরগুলো, যে রথ, সেগুলো কারা নির্মাণ করেছিল? পল্লবদের রাজত্বকালে নির্মিত হয়েছিল। এটাও পরীক্ষাতে অলরেডি কিন্তু এসেছে। পাল রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? ধর্মপাল। হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজাকে? অজাতশত্রু। অর্থাৎ এই রিলেটেড আর যে প্রশ্নগুলো হতে পারে, তোমাকে এই যে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছি আমরা, এইখান থেকেই হয়ে যাবে, ওকে। দেখো মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজাকে? অশোক। রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজাকে? তৃতীয় কৃষ্ণ। তাহলে একটা প্রশ্নের পাশাপাশি আরো যে সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে, কারণ প্রশ্ন যদি আমাদের এখান থেকে না আসে কমন, ডেফিনেটলি তুমি এখান থেকে কমন অবশ্যই পাবে, ওকে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। যে সমস্ত পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অথবা কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আপডেটটি রয়েছে এক্সাম বাংলা পাবলিকেশনের সব থেকে সেরা বই, যেটা দুটো পরীক্ষার জন্য কভার করা হবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই পরীক্ষা, অর্থাৎ সাব ইন্সপেক্টরের পরীক্ষা। 2-in-1 সাজেশন এই বইটি তোমরা জানো প্রত্যেকেই যে বিগত বছরে বহু প্রশ্ন কমন এসছে এখান থেকে হুবহু। তো যারা এখনো পর্যন্ত সংগ্রহ করনি, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে বলে ভাবছো, অনেকে শুরু করেছো,
বা অনেকে কুইকলি একটা রিভিশন করতে চাইছো, তাহলে অবশ্যই এই বইটি তোমার জন্য খুব হেল্পফুল হবে। প্রত্যেকটি বিষয়ভিত্তিক এখানে তোমরা ওয়ান লাইনার আকারে, এমসিকিউ আকারে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। এছাড়াও ডব্লিউবিপি এর জন্য অ্যাডভান্স মক ফাইটার একদম নতুন সিলেবাস অনুযায়ী একদম প্র্যাকটিস সেট, যেগুলো তোমরা তোমাদের যে প্র্যাকটিস কতটা করতে পারবে, কতটা তোমার স্কোর হচ্ছে, তোমার থিওরি কভার আপ থাকলে অবশ্যই যাচাই করে নেওয়ার একটা সঠিক পন্থা হিসেবে তোমাকে এই বইটি গাইডলাইন করে দেবে। আচ্ছা, নেক্সট আমরা কলকাতা পুলিশের জন্য যদি প্র্যাকটিস সেট খুঁজে থাকি, তাহলে প্রিলিমসের জন্য সেরা এবং নতুন বা লেটেস্ট এডিশন প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে। তো এই তিনটে বই তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে পাবে, পাশাপাশি আমাদের ওয়েবসাইটে সব থেকে বেশি ডিসকাউন্টে তোমরা এই তিনটে বই সংগ্রহ করতে পারবে, অথবা নিকটবর্তী যে কোনো বুক স্টলে পেয়ে যাবে। দেখো, এই বইগুলো তোমাকে নিতেই হবে বলছি না, বাট ইফ ইউ আর এ সিরিয়াস স্টুডেন্ট তাহলে অবশ্যই তোমাকে নিতে হবে। কারণ দেখো, এমনিতেই পরীক্ষা কবে হবে কবে হবে এই করে সময় পেরোচ্ছে, ফর্ম ফিল আপ একটা সময় হচ্ছে, 1 বছর পর পরীক্ষা হচ্ছে, অর্থাৎ টাইমের একটা ব্যাপার থাকে। তো ডেফিনেটলি তুমি যেন এইবারই চাকরিটা পাও সঠিক প্রস্তুতির মাধ্যমে, তার জন্য তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা করতে গেলে ক্লাস তো দেখতেই হবে, ক্লাস দেখার পাশাপাশি বই তো ডেফিনেটলি তোমার লাগবে। তাই দেরি না করে প্রত্যেকে ক্লাসটি দেখার পরে সংগ্রহ করে নাও। আর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে বই সংক্রান্ত, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি রয়েছে। নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের লর্ড ডালহৌসি। দেখো, এগুলো প্রশ্নগুলো কম বেশি তোমাদের পুলিশের বিগত বছরে পরীক্ষাতে এসছে, বাট আমি এক্সপ্লেনেশন এবং কিছু নতুন কোয়েশ্চেন অ্যাড করে অবশ্যই ক্লাসগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হচ্ছে আশা করব। এখানে প্রত্যেকটি বিষয় থেকে প্রশ্ন আমাদের রয়েছে, তাহলে অপশন সি হলো সঠিক উত্তর, লর্ড ডালহৌসি। এরপরে ডিটেলসে দেখে নাও। দেখো, ভারতের প্রথম রেলপথের সূচনা কত সালে হয়? এটাও পরীক্ষাতে আসতে পারে, 1853 সালে। প্রথম যে রেলপথ সেটা কোথা থেকে কোথা থেকে চলেছিল কোথা অবধি? বর্তমানে যেটা মুম্বাই অর্থাৎ বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ চলেছিল। কত কিলোমিটার চলেছিল স্যার? 34 কিলোমিটার চলেছিল। ডালহৌসিকে ভারতের রেলপথের জনক বলা হয়। কলকাতাতে 1984 সালে পাতাল রেল প্রথম চালু হয়েছিল, এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো মোস্ট ইম্পর্টেন্টলি প্রত্যেকটা ইনফরমেশন তোমরা চাইলে নোট ডাউন করতে পারো অবশ্যই। নেক্সট পরবর্তী কোশ্চেন, শিখদের পঞ্চক এর ধারণা করার নির্দেশ কোন ধর্মগুরু দিয়েছিলেন? পঞ্চক এর ধারণ করার নির্দেশ দিয়েছিলেন কোন শিখ গুরু? তো দশম শিখ গুরু দিয়েছিলেন এটি। তোমাদের চারটে অপশনস এর মধ্যে সঠিক উত্তর দশম শিখ গুরু কোনটা গো? অপশন সি, গুরু গোবিন্দ সিং। অপশন সি ইজ দি রাইট অ্যান্সার। পঞ্চক সম্পর্কে আমরা দেখবো, এই পঞ্চক মানে কি 5 কেস যেটা বলা হয়। দশম শিখ গুরু গোবিন্দ সিং এটা দিয়েছিলেন। এই 5টি হচ্ছে কেস, কাঙ্গা, কড়া, কাচ্চা, কৃপান, এবং তার প্রত্যেকটির মানে এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকে দেখে নাও। যদি এগুলো আসে না, তোমাদের এই প্রশ্নটাই আসে যে পঞ্চক এর ধারণা কে দিয়েছিলেন বা কততম শিখ গুরু দিয়েছিলেন, এটা এখান থেকে বেশি রিপিট হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপ? আগ্নেয়গিরি, সমুদ্র, হিমবাহ নাকি নদী? সঠিক উত্তর হবে অপশন সি, হিমবাহ দ্বারা সৃষ্ট উপত্যকা, যেটা ভূমিরূপ সেটা হচ্ছে ঝুলন্ত উপত্যকা, বা যেটাকে আমরা হ্যাঙ্গিং ভ্যালি বলে থাকি। নেক্সট পরবর্তী প্রশ্ন, আরাবল্লীর উচ্চতম শৃঙ্গের নাম কি? প্রত্যেকে স্টার মার্ক করে দাও। চারটে অপশনস এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে আরাবল্লীর উচ্চতম শৃঙ্গের নাম গুরু শিখর। অনেক সময় তোমাদের ডিরেক্টলি এখান থেকে প্রশ্ন আসে গুরু শিখরের উচ্চতা কত? তো 1722 মিটার, প্রত্যেকে লিখে নাও তো একটু, 1722 মিটার। ওকে, 1722 মিটার এর উচ্চতা। এরপরে বিভিন্ন পর্বত শৃঙ্গগুলো আমরা দেখে নেব উচ্চতম, যেরকম পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাড়া, পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। আচ্ছা, আনাইমুদি কেরালারও সর্বোচ্চ শৃঙ্গ, নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। 3636 মিটার এটার উচ্চতা অনেক সময় জিজ্ঞেস করতে পারে, প্রত্যেকে লিখে নাও, ঠিক আছে। আচ্ছা, এখানে যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা বললাম, এটা অনেক সময় তোমরা যদি অপশনসে শুধু K2 থাকে তাহলে সেটাও করতে পারো, গড উইনস্টিন। যেহেতু K2 বা গড উইনস্টিন কারাকোরাম রেঞ্জে আমাদের ডিসপিউটেড এরিয়া যেটা পাকিস্তানের সাথে রয়েছে, সেখানে অবশ্যই দ্যাটস ওয়াই আমরা এটাকে কনসিডার করি না, আমরা কাঞ্চনজঙ্ঘাকে কনসিডার করি। বাট তোমাদের অপশন অনুযায়ী ডিল করতে হবে কোশ্চেন। ওকে, এটা আমি বারবারই ক্লাসে বলি তোমাদের। আই হোপ যারা আমাদের ক্লাস দেখো প্রত্যেকে এতক্ষণে বা এতদিন বুঝে গিয়েছো এই জিনিসটা। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পশ্চিম বর্ধমান জেলা, অপশন ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, এশিয়া নাকি আফ্রিকা? সঠিক উত্তর হবে দক্ষিণ আমেরিকায় আন্দিজ পর্বতমালা অবস্থিত, অপশন এ ইজ দি রাইট অ্যান্সার। এরপরে ডিটেলসে আমরা দেখে নেব বেশ কিছু দেশের সর্বোচ্চ শৃঙ্গর নাম। যেরকম রকি পর্বত কোথায় রয়েছে বলতো? উত্তর আমেরিকার। আমি এটা দক্ষিণ আমেরিকা যেহেতু আন্দিজ দিলাম, তাই রকি পর্বত উত্তর আমেরিকায় অবস্থিত। আচ্ছা, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এলব্রুস। আচ্ছা, উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম ডেনালি।
দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট অ্যাকানকাগুয়া। মাউন্ট কিলিমাঞ্জারো দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ, যেটা তানজানিয়া দেশে অবস্থিত। এটা পরীক্ষাতে অনেক সময় এসে থাকে। নেক্সট পরবর্তী প্রশ্ন, মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা, মহানদী, তুঙ্গভদ্রা নাকি কংসাবতী? সঠিক উত্তরটি হয়ে যাবে, এটি হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, ভারতের প্রথম অ্যালুমিনা শোধনাগার হিন্দালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মুড়ি ওয়ার্কস 1948 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে কি বলা হচ্ছে, INDAL দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ প্রাক্তন ইন্ডিয়ান অ্যালুমিনিয়াম কোম্পানি দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়। কারখানাটি ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি থেকে 65 কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। ছোট মুড়ির কাছে, ছোট মুড়ি একটা শহর বা সিটি, তার তীরে এটা অবস্থিত। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, টর কিসের একক? টর কিসের একক? সঠিক উত্তরটি হয়ে যাবে, টর হচ্ছে চাপের একক। আর চাপের একক আর একটা কি হয়, পাস্কাল হয়ে থাকে, এটাও প্রত্যেকে জেনে নাও। ওকে, তাহলে টর কিসের একক? চাপের একক। এরপর এখানে দেখো, জুল হচ্ছে এসআই একক কার? কাজের এসআই একক। নিউটন হচ্ছে এসআই একক কার? বলের। আর একটি টর অর্থাৎ ওয়ান টর মানে কত? 133.32 পাস্কেলের সমান। এখান থেকে আরো বেশ কিছু প্রশ্ন হয়, যেরকম হার্জ কিসের একক? হার্জ পরীক্ষাতে প্রশ্ন আসে। হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক, এটা অনেক সময় পরীক্ষাতে এসে থাকে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? অর্থাৎ মিক্সড গ্ল্যান্ড বলা হয় কোনটিকে? সঠিক উত্তর হবে তোমাদের অগ্নাশয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, যকৃৎ অ্যালবামিন নামের একটি প্রোটিন উৎপাদন করে। পিটুইটারি গ্রন্থিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলে থাকি। পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোন নিঃসৃত হয় বা বৃদ্ধি হরমোন নিঃসৃত হয়, এটাও কিন্তু পরীক্ষাতে তোমাদের প্রশ্ন এসে থাকে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? নিউমোনিয়া, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা নাকি ডিপথেরিয়া? চারটি অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়। অপশন ডি, ডিপথেরিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কি তোমাদের ক্লাস ভালো লাগছে তো প্রত্যেকের? তোমরা কিন্তু কোনো রেসপন্স করো না, ক্লাসে একটু কমেন্ট করবে। ওকে, কেমন লাগছে ক্লাসটা প্রত্যেকে জানিও, আর আমাদের টেলিগ্রাম গ্রুপটায় যুক্ত থেকো সমস্ত ক্লাসের আপডেট পাওয়ার জন্য। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোন অঙ্গটি স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়। অপশন সি, চক্ষু ইজ দি কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? তো দেখো, এখানে অ্যানোফিলিস রয়েছে। অ্যানোফিলিস মশা কি করে? অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া হয়, আর ডেঙ্গু হয় এডিস মশার কারণে। ডেঙ্গু হয় এডিস মশার কারণে। পরবর্তী কোয়েশ্চেন, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? প্রত্যেকে স্টার মার্ক করে দাও। এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়। প্রথম বাঙালি বা প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, তার লেখা এটা ডেফিনেটলি আশাপূর্ণা দেবী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইনি হলেন প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার সম্মানিত হন, এবং তার উপন্যাস প্রথম প্রতিশ্রুতির জন্য 1976-এ। অপশনসে রয়েছে মহাশ্বেতা দেবী। এই মহাশ্বেতা দেবী নিয়ে কিন্তু প্রশ্ন একটা আসে, যেটা হচ্ছে অরণ্যের অধিকার উপন্যাসটি কার লেখা? তো অরণ্যের অধিকার এটা হচ্ছে মহাশ্বেতা দেবীর লেখা। আচ্ছা, এখানে অরণ্যের অধিকার বলেছি, আর একটা হয় সেটা হচ্ছে আরণ্যক উপন্যাসটি কার লেখা? তো আরণ্যকটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, আর অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবীর। ওকে, চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? অর্থাৎ হারভেস্টিং ফেস্টিভ্যালস তোমাদের বিভিন্ন রাজ্যে আমাদের হয়ে থাকে ভারতবর্ষে, হারভেস্টিং ফেস্টিভ্যালস এবং বিভিন্ন নামে পরিচিত। প্রথমে রয়েছে অপশন এ তে, দেখো বিহু। বিহু হচ্ছে আসামে, ওনাম কেরালায়, বৈশাখী পাঞ্জাব এবং হরিয়ানায়। তো আমাকে চেয়েছে হচ্ছে কেরালায়। সঠিক উত্তর হবে অপশন বি, ওনাম ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আমরা দেখে নেব ভারতের বিভিন্ন রাজ্যের ফসল কাটার উৎসবগুলো, যেরকম পাঞ্জাবে লোহরি, উড়িষ্যায় নোয়াখাই, পশ্চিমবাংলায় নবান্ন, কেরালায় ওনাম, তামিলনাড়ুতে পোঙ্গাল, গুড়ি পাওড়া, মহারাষ্ট্রে এবং কর্ণাটকে ও অন্ধ্রপ্রদেশে, বৈশাখী পাঞ্জাব এবং হরিয়ানাতে। তাহলে এই সমস্ত বিভিন্ন হারভেস্টিং ফেস্টিভ্যালস গুলো তোমাদের জন্য পরীক্ষাতে দেখবে বারবার রিপিট হয়। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, কনস্টেবল, এসআই, যাই হোক না কেন পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে বেশি। নেক্সট কোয়েশ্চেন, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, মহারাষ্ট্র হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
প্রত্যেকে ভিভিআই করবে। সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে চারটে অপশনসের মধ্যে অপশন বি জলপাইগুড়ি ইজ দা রাইট অ্যান্সার। দেখো এই মুহূর্তে তোমাকে যদি প্রশ্ন করা হয় ওয়েস্ট বেঙ্গলে মোট জাতীয় উদ্যানের সংখ্যা কত, তো মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে, যার মধ্যে গরুমারা জাতীয় উদ্যান অন্যতম, জলপাইগুড়ি জেলায় অবস্থিত। সুন্দরবনকে কবে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়? সুন্দরবনকে কবে এটা জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়? সুন্দরবন জাতীয় উদ্যান ঘোষণা করা হয় 1984-এ। এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব পাই দিবস কবে পালিত হয়? বিশ্ব পাই দিবস পালিত হয় 14ই মার্চ, অপশন বি হবে সঠিক উত্তর। এরপরে আমরা লিস্ট আকারে দেখে নেব গুরুত্বপূর্ণ দিবস যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। 9ই জানুয়ারি আমরা প্রথমেই দেখেছি ক্লাসের প্রবাসী ভারতীয় দিবস। 15ই জানুয়ারি পালন করা হয় ভারতীয় সেনা দিবস। 26 জানুয়ারি আন্তর্জাতিক শুল্ক দিবস। 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস। 8ই মার্চ বিশ্ব নারী দিবস। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারবে যে 2024 বিশ্ব জনসংখ্যা দিবসের থিম কি ছিল। প্রত্যেকে কমেন্টে অবশ্যই জানিও। যার উত্তর ঠিক হবে তাকে আমি একটা হার্ট প্রোভাইড করে দেবো। ওকে, 24শে অক্টোবর জাতিসংঘ বা ইউনাইটেড নেশন দিবস, এটাও কিন্তু পরীক্ষাতে অনেকবার আসে। তো প্রত্যেকের লিস্টটা খুব ভালো করে আরেকবার দেখে নাও ভিডিওটা পজ করে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মিউচুয়াল ফান্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের প্রথম মিউচুয়াল ফান্ড 1964-এ হয়েছিল এস্টাবলিশড, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথমবার ব্যাংক জাতীয়করণ করা হয় কত সালে? তো প্রথম দেখো 14টি ব্যাংকে ন্যাশনালাইজেশন করা হয়েছিল এবং সেটা হয়েছিল 1969 সালে। পরবর্তী ক্ষেত্রে 1980 সালে আবার 6টি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল। ওকে, এটা অনেক সময় পরীক্ষাতে আসে। নেক্সট কোয়েশ্চেন, রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্টের কথা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে? তো রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অপসারণ এই বিষয়টি ভারতের সংবিধানের 61 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? প্রত্যেকে ভিভিআই করবে। দেখো হাইকোর্টের বিচারপতিদের বয়স হচ্ছে 62 বছর আর সুপ্রিম কোর্টেরটা হচ্ছে 65 বছর। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাকে বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হচ্ছে 65 বছর, 65 ইয়ার। এখানটায় সুপ্রিম কোর্ট সম্পর্কে ডিটেলসে দেখে নাও। 1950 সালে ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় এবং সেটা হচ্ছে 26 জানুয়ারি। ঠিক আছে, ভারতীয় সুপ্রিম কোর্ট দিল্লিতে অবস্থিত। সুপ্রিম কোর্টের মোট বিচারকের সংখ্যা 34 এবং একজন প্রধান জাজ আর 33 জন জাজ নিয়ে গঠিত। ঠিক আছে, মোট 34 জন সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা। সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি কে হলেন? সঞ্জীব খান্না শপথ নিলেন, আমরা দেখেছি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 ইয়ার। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোন সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন আখ্যা দেওয়া হয়েছে? কোন সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন আখ্যা দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে 1976 সালের 42তম সংবিধান সংশোধন। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। তো 42তম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন বা মিনি সংবিধান বলা হয়। এটা 1976 সালের সংবিধান সংশোধন এবং ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস সরকার জরুরি অবস্থার সময় এই সংশোধন আইনটি কার্যকর করেছিল। এই সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানে অনেকগুলো বিষয় যোগ হয়েছে, যেরকম সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, অখণ্ডতা শব্দগুলো। নেক্সট কোয়েশ্চেন, ঘূর্ণিঝড় দানা নামকরণ করেছে কোন দেশ? চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে, এটি একটি আরবি শব্দ, অর্থাৎ দানা হচ্ছে অ্যারাবিয়ান ওয়ার্ড, বাট নামকরণ করেছে হচ্ছে কাতার। অপশন বি হবে সঠিক উত্তর। সম্প্রতি তোমাদের পিএসসি ক্লার্কশিপে একটা প্রশ্ন এসেছিল, রেমাল, ঘূর্ণিঝড় রেমাল নামকরণ করছে কোন দেশ? তো সেটা হবে ওমান। নেক্সট পরবর্তী প্রশ্ন, 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নিম্নের কোন ব্যক্তি? চারটে অপশন রয়েছে, জন ফসে, হান কাং, অ্যানি এরনাক্স নাকি উপরের সকলে? দেখো অপশন এ জন ফসে, ইনি 2023 সালে পেয়েছেন। 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন জন ফসে। আচ্ছা, হান কাং 2024 সালে, হান কাং 2024 সালে পেয়েছেন। অ্যানি এরনাক্স 2022 সালে পেয়েছেন সাহিত্যে নোবেল পুরস্কার। তাহলে আমাকে চেয়েছে 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেলেন? সঠিক উত্তর হবে অপশন বি, হান কাং ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, বর্তমানে ন্যাসকমের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু
গঙ্গাধরন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শক্তিকান্ত দাস আরবিআই এর গভর্নর রয়েছেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর। ওকে, এটাও তোমরা জেনে রাখো। নেক্সট দেখো ন্যাসকম সম্পর্কে আমরা দেখে নেব। ন্যাসকমের ফুল ফর্ম কি? ন্যাসকমের ফুল ফর্ম তোমাদের হয়ে যাবে এখানটা। দেখো আমি একটু ইরেজ করে দিচ্ছি এখানটা। ন্যাসকমের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজ। প্রতিষ্ঠিত হয় 1988 সালে এবং হেডকোয়ার্টার রয়েছে নয়ডাতে। নেক্সট কোয়েশ্চেন, 2024 আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে কোন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নিযুক্ত হলেন? পুনরায় মানে এই কিন্তু পরপর কনজিকিউটিভ ইয়ারে নয়, মানে এর আগে ছিলেন। তো আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন জো বাইডেন, তাকে হারিয়ে আবারও এলেন কে? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প। ওকে, এখানটা খুব ভালো জিনিস, ডোনাল্ড ট্রাম্পের আর একবার ছিলেন 45তম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার। 46তম রাষ্ট্রপতি জো বাইডেন ছিলেন, তারপরে আবারও 47তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। তোমরা আমাকে আর একটা বিষয় কমেন্টে জানাও, জো বাইডেন আমেরিকার কততম রাষ্ট্রপতি ছিলেন? ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। 2024 বাফটা পুরস্কার পেল কোন চলচ্চিত্র? তো এখানে বাফটার ফুল ফর্মটা ডেফিনেটলি জানতে হবে। বাফটার ফুল ফর্ম হচ্ছে, তোমাদের দেখিয়ে দিই আগে, ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস, যার সম্পূর্ণ নাম ওপেন হাইমার। ক্রিস্টোফার নোলেন পরিচালিত ওপেন হাইমার মুভিটি বাফটা পুরস্কার পেয়েছে এবারে 2024-এ। তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, যে সমস্ত পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আশা করছি ক্লাসটি অত্যন্ত হেল্পফুল হয়েছে, ভালো লেগেছে। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে ফলো করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপগুলো যুক্ত থাকো সমস্ত ক্লাস আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।